মানচিত্রে দেখো, মানচিত্রের এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা হচ্ছে কি যে ভারতের উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্ল্যাটু, তাই তো। এই উপদ্বীপীয় মালভূমিকে তিনটি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়। কি কি দেখো, তাহলে এই উপদ্বীপীয় মালভূমির এই এই একটা বিভাগ, এটাকে বলা হয় কি বলতো, মধ্য ভারতের উচ্চভূমি। আর এই আরেকটা বিভাগ, এই বিভাগটাকে কি বলে, পূর্ব ভারতের উচ্চভূমি। আর এই যে বাকি অংশ, মানে এই যে ত্রিভুজের মতো এই যে বাকি অংশটা, এই অংশটা হচ্ছে কি দাক্ষিণাত্য মালভূমি। তোমরা কিন্তু আমার আগের ক্লাসগুলোতে এই তিনটা বিভাগ জেনেছো, তাই তো। তো আগের ক্লাসে আমি কি বলেছি, এই মধ্য ভারতের উচ্চভূমির ভূপ্রকৃতির বিবরণ বিস্তারিত আলোচনা করেছি, পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রকৃতির বিস্তারিত বিবরণ আলোচনা করেছি। আজকে আমি এই দাক্ষিণাত্য মালভূমির, এই যে দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে। এটা কিন্তু মাধ্যমিকে প্রশ্ন হয় যে দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও, ঠিক আছে। দেখো, তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে দাক্ষিণাত্য মালভূমির অবস্থান দেখে নেই, ঠিক আছে। কীরকম দেখো, তাহলে কি বলছি, এই অংশটুকু কি বলছি, দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে কি বলতো, নর্মদা নদী, ওকে। তো উত্তরে নর্মদা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা, এটা কি কন্যাকুমারিকা অন্তরীপ, তাই তো। তাহলে উত্তরে নর্মদা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ। আর দেখো, এটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতমালা, তোমরা জানো। আর এটা কি পূর্বঘাট পর্বতমালা, তাই তো। তাহলে পশ্চিমে কি পশ্চিমঘাট পর্বতমালা থেকে পূর্বে পূর্বঘাট পর্বতমালা পর্যন্ত এই ত্রিভুজ, অনেকটা কি ত্রিভুজের মতো, তাই তো, বা ত্রিভুজাকৃতির দাক্ষিণাত্য মালভূমি অবস্থান করছে। ভূপ্রকৃতিগত পার্থক্য অনুসারে দাক্ষিণাত্য মালভূমিকে দুটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটি হচ্ছে কি বলতো, যে দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অংশ, ওকে। আরেকটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির অংশ। তো এই দাক্ষিণাত্য মালভূমির পার্বত্য অংশের মধ্যে আমরা চারটি প্রধান পর্বতমালা দেখতে পাই। কি কি, একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, একটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, একটা নীলগিরি পর্বত, আর সাতপুরা পর্বত। এই মূলত প্রধান চারটা পর্বত আমরা দেখতে পাই, ঠিক আছে। এবার এই প্রত্যেকটা পর্বত কি বলতো, আলাদা আলাদা করে আলোচনা করতে হবে। তোমাদের প্রত্যেকটা পর্বত আলাদা আলাদা করে প্রশ্ন হতে পারে। কীরকম প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে যে পশ্চিমঘাট পর্বতের ভূপ্রকৃতির বিবরণ দাও, বা পূর্বঘাট পর্বতের ভূপ্রকৃতির বিবরণ দাও। যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হয় হচ্ছে যে পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য কি। এটা কিন্তু মাধ্যমিকে একবার এসেছিল, ঠিক আছে। দেখে নাও, এক এক করে বলি। দেখো, তাহলে পশ্চিমঘাট পর্বত, দেখো, তাহলে আমি যদি পার্থক্য অনুসারে বলি যে পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বত, যদি পার্থক্য অনুযায়ী বলি তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে, ঠিক আছে। দেখে নাও, তাহলে প্রথমেই এই যে পার্থক্য অনুযায়ী বলবো, দেখো এই পয়েন্টগুলো ধরে ধরে বলবো। প্রথমে অবস্থান বলবো, দৈর্ঘ্য, পর্বতের প্রকৃতি, উচ্চতা, পর্বত শৃঙ্গ, নদ নদীর উৎপত্তি, গিরিপথ, ঠিক আছে। তোমরা পার্থক্য যখন লিখবে এই পয়েন্টগুলো হেডিং করে লিখবে, ঠিক আছে। তাহলে দেখো পশ্চিমঘাট পর্বত, প্রথমে পশ্চিমঘাট পর্বতের অবস্থান কিরকম দেখো। পশ্চিমঘাট পর্বত দেখো, এই যে এই নদীটা হচ্ছে কি বলতো, এই নদীটা হচ্ছে কি তাপ্তি নদী, ঠিক আছে। আর এটা কোন সাগর বলছিলাম, কোন সাগর, আরব সাগর, ওকে। তো দেখো পশ্চিমঘাট পর্বত উত্তর, মানে আরব সাগরের তীর বরাবর, তাই তো। আরব সাগরের তীর বরাবর উত্তরে এই তাপ্তি নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত, ওকে। তাহলে এটা কি হলো, কি পশ্চিমঘাট পর্বতের অবস্থান, ঠিক আছে। আর পূর্বঘাট পর্বত দেখো, এটা হচ্ছে মহানদী, দেখো এটা হচ্ছে মহানদী, ওকে। তাহলে উত্তরে মহানদী থেকে, মানে এই মহানদী থেকে দেখো দক্ষিণে তামিলনাড়ুর এই নদীটা হচ্ছে ভাইগাই নদী, ওকে। তাহলে উত্তরে কি মহানদী থেকে তামিলনাড়ুর ভাইগাই নদী পর্যন্ত কোন সাগরের তীর বরাবর অবস্থিত, এটা কোন সাগর, বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত। তাহলে এই গেল কি অবস্থান, ঠিক আছে। এবার দেখো, এবার দৈর্ঘ্য দেখো, যদি দেখি, দেখো পশ্চিমঘাট পর্বত কি বলতো একটানা বিস্তৃত, বিচ্ছিন্ন নেই, ঠিক আছে। এই জন্য পশ্চিমঘাট পর্বতের দৈর্ঘ্য বলাটা খুব সহজ। পশ্চিমঘাট পর্বতের দৈর্ঘ্য হচ্ছে কত বলতো, উত্তর দক্ষিণে দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1600 কিলোমিটার, ঠিক আছে। আর পূর্বঘাট পর্বত দেখো একটানা বিস্তৃত, কি আছে মাঝখানে কি গ্যাপ আছে, বিচ্ছিন্ন আছে, তাই তো। ফলে একটানা এর
কি বিস্তার পাওয়া যায় না, ফলে দৈর্ঘ্য হিসাব করা খুব মুশকিল। এবার আমরা দেখি পর্বতের প্রকৃতি। ঠিক আছে, দেখো প্রথমে আমরা এই পশ্চিমঘাট পর্বতের প্রকৃতি কেমন দেখি। দেখো তাহলে পশ্চিমঘাট পর্বত কি আরব সাগরের উপকূল থেকে কি উপরের দিকে উঠেছে, তাই তো? আরব সাগর উপকূল থেকে ঠিক এরকম খাড়াভাবে উপরের দিকে উঠেছে, মানে পশ্চিম দিকে খাড়াভাবে উপরের দিকে উঠেছে, আর পূর্ব দিকে গিয়ে এরকম ধাপে ধাপে সিঁড়ির ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, ফলে এই পশ্চিমঘাট পর্বত কি বলতো, একটা তির্যকচ্যুত স্তূপ পর্বত। এটা কিন্তু প্রশ্ন হয় যে পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বত, কি তির্যকচ্যুত স্তূপ পর্বত, এবং এর কি পশ্চিম দিকটা খাড়া, মানে এই দিকটা খাড়া, আর পূর্ব দিক কি কম খাড়া, মানে সিঁড়ির মতো ধাপে ধাপে পূর্ব দিকে নেমে গেছে। ওকে, দেখো তো পশ্চিমঘাট পর্বত কি বলছি, উৎপত্তিগত দিক থেকে কি বলছি, তির্যকচ্যুত স্তূপ পর্বত, কিন্তু এই পর্বতটির বেশিরভাগ অংশই বর্তমানে ক্ষয়জাত পর্বত রূপে অবস্থান করছে। তোমরা কিন্তু তির্যকচ্যুত স্তূপ পর্বতই লিখবে, যে কি জাতীয় পর্বত, তার মানে তির্যকচ্যুত স্তূপ পর্বত। এবার পূর্বঘাট পর্বতের প্রকৃতি কেমন দেখো, যে পূর্বঘাট পর্বত দেখো কতগুলি ক্ষয়জাত পর্বতের সমষ্টি। কিরকম দেখো, যে এই হচ্ছে গোদাবরী নদী এই বরাবর, কৃষ্ণা নদী এই বরাবর, কাবেরী নদী এই বরাবর, মানে এই পূর্বঘাট পর্বতকে কেটে কি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ফলে কি বলতো, যে এই পূর্বঘাট পর্বত কি বিচ্ছিন্ন, কার দ্বারা বিচ্ছিন্ন, এই নদীগুলো বিচ্ছিন্ন করেছে। ওকে, কি বলছি, পূর্বঘাট পর্বত কি কতগুলি ক্ষয়জাত পর্বতের সমষ্টি। ওকে, এবার দেখো এই যে বিচ্ছিন্ন অংশগুলির মধ্যে দেখো ভেলিকোন্ডা, পলকোন্ডা, জাভাদি, পচামালাই এইগুলি হচ্ছে উল্লেখযোগ্য। ঠিক আছে, এবার দেখো এর পরের পয়েন্ট দেখো কি লিখবো, উচ্চতা। দেখো এই পশ্চিমঘাট পর্বতের উচ্চতা কিন্তু বেশি পূর্বঘাটের তুলনায়। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা, গড় উচ্চতা 900 থেকে 1000 মিটার, 1000 মিটার। ঠিক আছে, আর পূর্বঘাট পর্বতের উচ্চতা কম। ঠিক আছে, এর গড় উচ্চতা 400 থেকে 600 মিটার। ঠিক আছে, এবার দেখো পরের পার্থক্য কি লিখবো, পর্বতের শৃঙ্গ। ঠিক আছে, দেখো পশ্চিমঘাট পর্বতে যে শৃঙ্গগুলো আছে, দেখো যে ভাবুলমালা, কলসুবাই, মহাবালেশ্বর, এই শৃঙ্গগুলো হচ্ছে পশ্চিমঘাট পর্বতের প্রধান শৃঙ্গ। এর মধ্যে ভাবুলমালার উচ্চতা 2339 মিটার, এবং ভাবুলমালাই হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটাও কিন্তু প্রশ্ন হয় যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তার উত্তর কি হবে, ভাবুলমালা। ঠিক আছে, আবার দেখো এই পূর্বঘাট পর্বতের ক্ষেত্রে, যে পূর্বঘাট পর্বতে যে শৃঙ্গগুলো আছে দেখো, তার মধ্যে দেখো জিন্দাগাড়া, আরমাকোন্ডা, মহেন্দ্রগিরি উল্লেখযোগ্য। ঠিক আছে, দেখো জিন্দাগাড়ার উচ্চতা 1690 মিটার, আরমাকোন্ডার উচ্চতা 1680 মিটার। এটা ফলে বুঝতেই পারছো যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কি জিন্দাগাড়া। অনেক বইয়ে কিন্তু পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আসে কি বলতো, লেখা আছে কি বলতো, আরমাকোন্ডা, কিন্তু তোমরা জিন্দাগাড়া লিখবে। উচ্চতা দেখতেই পাচ্ছ, জিন্দাগাড়ার উচ্চতা কত, 1690 মিটার, আর আরমাকোন্ডার উচ্চতা কত, 1680 মিটার। পরের পয়েন্ট দেখো এই নদ নদী, দেখো নদ নদীর উৎপত্তি। দেখো এই পশ্চিমঘাট পর্বত কি বলতো, পশ্চিমঘাট পর্বত একটি উল্লেখযোগ্য জল বিভাজিকা। ঠিক আছে, কি বলতো, যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই নদীগুলো পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ঠিক আছে, কিন্তু পূর্বঘাট পর্বত থেকে তেমন বড় কোনো নদীর উৎপত্তি হয়নি। এরপরে দেখো গিরিপথ। ঠিক আছে, দেখো পূর্বঘাট পর্বতে গিরিপথের প্রয়োজন নেই বা গিরিপথ নেই, কিন্তু পশ্চিমঘাট পর্বতে কতগুলো গ্যাপ, যে গ্যাপগুলো দিয়ে বা ফাঁক, যে ফাঁকগুলোতে কি বলতো পথ তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, এই জন্য বলা হয় গিরিপথ। কটা আছে তোমরা ম্যাপ পয়েন্টিং ক্লাসে করেছো, কটা আছে, 3টা আছে। এটা কি থলঘাট, ভোরঘাট, পলঘাট, তাই তো? কি আছে, যে নাসিকের কাছে কি বলতো থলঘাট, পুনের কাছে ভোরঘাট, আর নীল মনে রাখবে এই পলঘাট গ্যাপ বা গিরিপথ পশ্চিমঘাট পর্বত আর নীলগিরি পর্বতকে বিচ্ছিন্ন করেছে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন গিরিপথ কি বলতো বা কোন গ্যাপ পশ্চিমঘাট পর্বত আর নীলগিরি পর্বতকে পৃথক করেছে, তাহলে কোন গ্যাপ, কি পলঘাট গ্যাপ। ঠিক আছে, আর এই যে থলঘাট গিরিপথ মনে রাখবে, থলঘাট গিরিপথ মুম্বাই আর নাসিকের মধ্যে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, আর ভোরঘাট গিরিপথ কি বলতো মুম্বাই আর পুনের মধ্যে সংযোগ রক্ষা করে।
তাহলে এই গেল হচ্ছে কি বলতো যে পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য। এবার কি যদি আলাদা আলাদা করে আসে তাহলে আলাদা আলাদা লিখতে পারবে, পৃথক পৃথক লিখতে পারবে, আর যদি পার্থক্য আসে তাহলে কি পার্থক্যও লিখতে পারবে, কি তাই কিনা। এবার দেখো নীলগিরি পর্বত, ঠিক আছে, মানচিত্রে দেখো এই পর্বতটা, এই পর্বতটা হচ্ছে নীলগিরি পর্বত। ওকে, তার মানে কি দেখো যে এটা কোন পর্বত, পশ্চিমঘাট পর্বত, আর এটা কোন পর্বত, পূর্বঘাট পর্বত। তার মানে কি যে নীলগিরি পর্বতে কি হয়েছে, এই পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বতে সে মিলিত হয়েছে। ওকে, শুধু তাই নয়, দেখো এই নীলগিরি পর্বত থেকে দক্ষিণ দিকে এটা হচ্ছে আনাইমালাই পর্বত, এটা হচ্ছে পালানি পর্বত, এটা হচ্ছে কার্ডামাম পর্বত। মানে এই পর্বতগুলিও কি হচ্ছে নীলগিরি পর্বত থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে। এই জন্য কি বলতো যে নীলগিরি হচ্ছে পর্বত গ্রন্থি। তোমরা জানো নিশ্চয়ই যে যেখানে অনেকগুলি পর্বত এসে মিলিত হয় সেই জায়গাটাকে কি বলে, সেই জায়গাকে বলা হয় বা সেই পর্বতকে বলা হয় পর্বতের গ্রন্থি। এই জন্য নীলগিরি পর্বত একটি পর্বতের গ্রন্থি। ওকে, দেখো এবার এই যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এই যে সর্বোচ্চ শৃঙ্গ এর নাম হচ্ছে দোদাবেতা, যার উচ্চতা কত 2637 মিটার। এটা কিন্তু প্রশ্ন হয় যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তর কি দোদাবেতা। আবার দেখো এই পর্বতটা এটা হচ্ছে আনাইমালাই পর্বত। ওকে, আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটাও কিন্তু খুব প্রশ্ন হয়। তো সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলছে আনাইমুদি, যার উচ্চতা 2695 মিটার। ঠিক আছে, এবং এই আনাইমুদি হচ্ছে কি বলতো, আনাইমুদি হচ্ছে কি যে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, আর মনে রাখবে এই পর্বতটা হচ্ছে কি কার্ডামাম পর্বত। এই কার্ডামাম পর্বতটা হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই পর্বতটার নাম নীলগিরি কেন হয়েছে। নীল রং, গিরি মানে কি পর্বত, কেন নীলগিরি নাম হয়েছে। দেখো এই নীলগিরি পর্বতে কি বলছ, নীলগিরি পর্বতে চিরসবুজ উদ্ভিদের জঙ্গল, গুল্ম ও তৃণভূমি দেখা যায়। এখানে কি বলতো 16 বাস্তুতন্ত্র গঠিত হয়েছে। ওকে, তো এই নীলগিরি পর্বতের জলা জঙ্গলে কি বলতো, জঙ্গলপূর্ণ এলাকায় কি বলতো নীল কুরিঞ্জি গাছ জন্মায়। এই নীল কুরিঞ্জি গাছে যখন ফুল ফোটে তো সব গাছে একসঙ্গে ফুল ফোটে, এবং নীল কুরিঞ্জি গাছের ফুলের রং নীলচে বেগুনি, বলে দূর থেকে দেখলে পরে গোটা পাহাড়টাকে নীল দেখায়। ওকে, গোটা পাহাড়টাকে নীলচে বেগুনি দেখায়। এই জন্য এই পর্বতটার নাম হয়েছে নীলগিরি পর্বত। কিন্তু মজার বিষয় কি বলতো এই যে কুরিঞ্জি ফুল মাত্র বছরে কি বলতো মানে মাত্র 10 থেকে 12 বছরে একবার ফোটে। এবার দেখো কি সাতপুরা পর্বত। ঠিক আছে, সাতপুরা পর্বত সংস্কৃত ভাষায় সাত মানে 7, ঠিক আছে, আর পুরা মানে পর্বত। তো মনে করা হয় যে সাতপুরা পর্বতের 7টি সিরিজ আছে। ওকে, তো দেখি সাতপুরা পর্বত কোথায় অবস্থিত। দেখো এই যে এই পর্বতটা দেখছো, এই পর্বতটাই হচ্ছে সাতপুরা পর্বত। তার মানে কোথায় আছে যে দাক্ষিণাত্য মালভূমির কোথায়, একদম উত্তর সীমান্তে। আর এটা কি বলছি, এটা হচ্ছে নর্মদা নদী আর এটা হচ্ছে তাপ্তি নদী, তাই তো। তাহলে তাপ্তি আর নর্মদা নদীর মাঝে কি পূর্ব থেকে পশ্চিমে প্রায় 900 কিলোমিটার বিস্তৃত কি আছে, সাতপুরা পর্বত। ঠিক আছে, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়, যার উচ্চতা 1350 মিটার। ওকে, এবার দেখো সাতপুরা পর্বতের পূর্ব ও উত্তর পূর্ব দিকে এটা হচ্ছে কি বলতো মহাদেব পর্বত। ওকে, এই পর্বতটা এটা হচ্ছে মহাকাল পর্বত। ওকে, মনে রাখবে এই মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক, যার উচ্চতা হচ্ছে 1065 মিটার। ঠিক আছে, আর এই সাতপুরা পর্বতের দক্ষিণে আছে কি বলতো এই অজন্তা পাহাড়, এটা হচ্ছে অজন্তা পাহাড়। ওকে, আর মনে রাখবে সাতপুরা পর্বত কি জাতীয় পর্বত, সাতপুরা পর্বত হলো স্তূপ পর্বত। এবার আমরা দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটুর মালভূমির অংশগুলো দেখি কি কি। দেখো এই যে দাক্ষিণাত্য মালভূমি, এর একটা পার্বত্য অংশ, মালভূমির অংশ। তো মালভূমির অংশগুলো কি দেখো 3টা মালভূমির অংশ আছে। একটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি আর তেলেঙ্গানা মালভূমি। তো এবার প্রত্যেকটা মালভূমি আবার পৃথকভাবে আলোচনা করতে হবে, কারণ প্রত্যেকটা মালভূমি আবার আলাদা করে প্রশ্ন হয়। ঠিক আছে, কীরকম দেখো, তাহলে প্রথমে আমরা আলোচনা করব কি মহারাষ্ট্র মালভূমি। তোমরা এই মানচিত্রে দেখো, তাহলে এইটুকু হচ্ছে কি দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির এই অংশটার নাম হচ্ছে মহারাষ্ট্র মালভূমি বা ডেকান প্লেট। ওকে, আবার
এই অংশটার নাম হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। ওকে, আর এই নিচের দক্ষিণের এই অংশটা নাম হচ্ছে কর্ণাটক মালভূমি। ঠিক আছে, তো শুরুতে আমরা কি বলতো এই মহারাষ্ট্র মালভূমি বা ডেকান ট্রেপের বিবরণ আলোচনা করি। আমরা এই ডেকান ট্রেপকে কি বলতো তিনটা হেডিংয়ে ভাগ করে আলোচনা করবো। একটা হচ্ছে কি বলতো অবস্থান, বৈশিষ্ট্য, উৎপত্তি। ঠিক আছে, তো এটাও কিন্তু আলাদা করে প্রশ্ন হয় যে মহারাষ্ট্র মালভূমি বা ডেকান ট্রেপের ভূপ্রকৃতির বিবরণ দাও। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা কি দেখব, মহারাষ্ট্র মালভূমি কি দেখব, অবস্থান। তাহলে এটা সমগ্রটা দাক্ষিণাত্য মালভূমি। তাহলে দাক্ষিণাত্য মালভূমির এটা কোন দিকের অংশ, উত্তর ও উত্তর পশ্চিমের অংশ, তাই তো। তাহলে উত্তর ও উত্তর পশ্চিমের অর্থাৎ কি বলতো মহারাষ্ট্র রাজ্য জুড়ে এই মহারাষ্ট্র মালভূমি অবস্থান করছে। মহারাষ্ট্র মালভূমি বা ডেকান ট্রেপের বৈশিষ্ট্য দেখি কীরকম। দেখো যে এই মহারাষ্ট্র মালভূমি বা ডেকান ট্রেপ লাভা শিলা অর্থাৎ ব্যাসল্ট শিলায় গঠিত। এটা একটা বৈশিষ্ট্য। আমি এক এক করে বলছি, তোমরা লেখার সময় এগুলো পয়েন্ট করে 1, 2, 3 এভাবে লিখবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর বললাম। 2 নম্বর কি দেখো কীরকম, যে এই মহারাষ্ট্র মালভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম সিঁড়ির ধাপের মতো, মানে সিঁড়ির মতো এরকম ধাপে ধাপে নেমে গেছে। তার মানে কি পশ্চিম দিকে উচ্চতা বেশি, পূর্ব দিকে সিঁড়ির ধাপের মতো নেমে গেছে। এই জন্য এর নাম হচ্ছে ডেকান ট্রেপ। ওকে, কিরকম দেখো এই যে ডেকান, এই ডেকান শব্দের অর্থ হচ্ছে দাক্ষিণাত্য। ঠিক আছে, আর ট্রেপ একটি সুইডিশ শব্দ যার অর্থ হচ্ছে সিঁড়ির ধাপ। ওকে, তার মানে কি এই মালভূমি সিঁড়ির ধাপের মতো নেমে গেছে বলেই এর নাম হচ্ছে কি ডেকান। এই ধাপগুলির কি দেখো শীর্ষদেশ চ্যাপটাও সমতল। ওকে, এবং পার্শ্বদেশ কি খাড়া। তার মানে কি শীর্ষদেশ চ্যাপটা সমতল, পার্শ্বদেশ খুব খাড়া। মালভূমিটি জলধারার ক্ষয়কাজের ফলে কি বলতো ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়েছে। ওকে, আবার কিরকম দেখো যে এখানে এই মালভূমি অঞ্চলে কি বলতো ঘন কালো রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা পরপর 1, 2, 3 করে লিখবে। ডেকান ট্রেপের উৎপত্তি কিভাবে হয় দেখো। এই অংশটাতে কি হয় যে ক্রিটিসিয়াস যুগে, অর্থাৎ কি বলতো যে আজ থেকে প্রায় 13 কোটি বছরেরও আগে কি হয় যে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে, অর্থাৎ কোনো রকম বিস্ফোরণ ছাড়াই ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ফাটল দিয়ে তরল লাভারূপে বেরিয়ে এসে এই গোটা অঞ্চলটাকে চাদরের মতো ঢেকে দেয়। এবং এই তরল লাভা কি বলতো, তরল লাভা ক্রমশ জমাট বেঁধে মালভূমির সৃষ্টি করে। ঠিক আছে, পরবর্তীকালে বহুকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার, জলধারা, বৃষ্টিপাত, এইসব প্রাকৃতিক শক্তির ক্ষয়ের দ্বারা কি বলতো ব্যবচ্ছিন্ন হয়ে এই সিঁড়ির মতো ধাপে সৃষ্টি করে, যার জন্য একে ডেকান ট্রেপ বলা হয়। এবার দেখো এই কর্ণাটক মালভূমি, দেখো মানচিত্রে দেখো, তাহলে এটা হচ্ছে কর্ণাটক মালভূমি। তাহলে যদি কর্ণাটক মালভূমির অবস্থান বলি তাহলে কি বলবো, এটা কি মহারাষ্ট্র মালভূমি। তার মানে মহারাষ্ট্র মালভূমির কোন দিকে, দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে কর্ণাটক রাজ্য জুড়ে অবস্থান করছে কি কর্ণাটক মালভূমি। ওকে, তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা পার্থক্যের ভিত্তিতে এই কর্ণাটক মালভূমিকে 2টা অংশে ভাগ করা হয়। একটা ভাগের নাম হচ্ছে কি বলতো এই মালনাদ, আর একটা ভাগের নাম হচ্ছে ময়দান। এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। মালনাদ কাকে বলে, আবার প্রশ্ন হয় ময়দান কাকে বলে, 2 মার্কসের প্রশ্ন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কি বলতো যে মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি পার্থক্য অনুযায়ী বলছি, মানে পার্থক্যটাই বলছি, তাহলে দুটার আলোচনা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই কর্ণাটক মালভূমির এই পূর্ব ও পশ্চিম 2টা অংশে ভাগ করা হয়। মনে করো এটা পূর্বের দিক, এর নাম হচ্ছে ময়দান, আর এটা পশ্চিমের দিক, এর নাম হচ্ছে মালনাদ। ওকে, তাহলে যদি বলি কাকে বলে, যে প্রথমে দেখি মালনাদ কাকে বলে, তারপর দেখো ময়দান কাকে বলে। ঠিক আছে, দেখো তাহলে মালনাদ কাকে বলে, দেখো যে কর্ণাটক মালভূমির পশ্চিম দিকের উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ময় যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় মালনাদ। ওকে, মালনাদ একটা কানাড়া শব্দ, যার অর্থ হচ্ছে কি বলতো পাহাড়ি দেশ। হলো কাকে বলে, হলো তার অর্থ হলো। এবার ময়দান দেখো, তাহলে ময়দান এটা কোন দিকের অংশ, কর্ণাটক মালভূমির কোন দিকের অংশ, এটা কর্ণাটক মালভূমির পূর্বের মৃদু তরঙ্গায়িত প্রায় সমতল ভূমিভাগকে ময়দান বলে।
ঠিক আছে, ময়দান শব্দের অর্থ অনুচ্চ ভূমিভাগ। তাহলে এটা দুদিকে দুটা লিখলেই কি হবে, কি পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই মালনাদ আসলে কি বলতো, মালনাদ আসলে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, মালনাদ কি বলছে, একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। আর এই ময়দান কি বলতো, একটি সমপ্রায় ভূমি, মানে ভূপ্রকৃতিগত দিক থেকে সমপ্রায় ভূমি। ওকে, এই মালনাদের ভূমির গড় উচ্চতা 600 মিটারের বেশি, আর এই ময়দানের ভূমির উচ্চতা 600 মিটারের কম। তার মানে কি মালনাদের উচ্চতা বেশি, ময়দানের উচ্চতা কম। মালনাদের উপরিভাগ, ভূমির উপরিভাগ কি উঁচু নিচু বা ঢেউ খেলানো, তাই তো, পাহাড়ময়। আর ময়দানের উপরিভাগ কি প্রায় সমতল। তবে এই ময়দানে কি বলতো, ময়দানের কোনো কোনো জায়গায় ক্ষয়জাত কিছু টিলা বা অনুচ্চ পাহাড় দেখা যায়। তাহলে এই হচ্ছে কি ময়দান আর মালনাদের পার্থক্য। এবার লাস্ট হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। দেখো মানচিত্রে দেখো এই তেলেঙ্গানা মালভূমি, তার মানে তেলেঙ্গানা মালভূমির অবস্থান যদি বলি কি দেখবো, তাহলে কি যে কর্ণাটক মালভূমির কি প্রায় পূর্বে কি তেলেঙ্গানা রাজ্য জুড়ে অবস্থান করছে তেলেঙ্গানা মালভূমি। এর বৈশিষ্ট্য যদি বলি কীরকম হয়, দেখো যে তেলেঙ্গানা মালভূমি আগেই বলছি শিলা কি এখানে কি মহারাষ্ট্র মালভূমি বাদে বাকি অংশ কি একই শিলা, কি তার মানে কি প্রাচীন আগ্নেয় মানে গ্রানাইট শিলা ও রূপান্তরিত মানে নিস শিলা দ্বারা গঠিত। এই তেলেঙ্গানা মালভূমির গড় উচ্চতা 500 থেকে 600 মিটার। এখানে সাতমালা পাহাড় আছে, এখানে সাতমালা নামে একটি পাহাড় আছে। ওকে, তাহলে এই হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বিবরণ। ওকে, তোমরা এখানে আলোচনায় বহু তথ্য আছে, প্রশ্ন যেমন যেমন আসবে উত্তর তোমরা তেমন তেমন লিখবে। ঠিক আছে, আজকে এখানে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে।